নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাথামেটিক্স পেডাগজির উপরে টপ কয়েকটি এমসিকিউ। আজ পর্যন্ত আমাদের ম্যাথামেটিক্সের একটাও ক্লাস হয়নি পেডাগজির, তাই আজকে ম্যাথামেটিক্সের উপরে মূলত সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ভিত্তি করে খুব ভালো 15টা কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে এই কোশ্চেনগুলো অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এগুলির কিন্তু পরবর্তীকালে পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি বলছে, একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে 308 সংখ্যাটি লিখলেন এবং শিশুদের সংখ্যাটি জোরে পড়তে বললেন। একটি শিশু বলল এটি 38। শিশুটির করা এই ভুলটি সংশোধন করার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত কৌশল? এক, অন্য একটি শিশুকে সংখ্যাটি জোরে পড়তে বলা। আচ্ছা, একটি সংখ্যায় অঙ্কের স্থানীয় মান বোঝার জন্য শিশুটিকে কিছু ব্যবহারিক উদাহরণ দেওয়া। নাকি শিক্ষক নিজে একবার সংখ্যাটি পড়ে শোনাবেন এবং শিশুটিকে তা পুনরাবৃত্তি করতে বলবেন। নাকি শিশুটিকে 99 থেকে শুরু করে 308 পর্যন্ত ধারাবাহিকভাবে গণনা করতে বলবেন। আচ্ছা, আমাদের আগে মেন প্রবলেমটা শর্ট আউট করতে হবে যে বেসিক কোন কনসেপ্টে তাদের প্রবলেম রয়েছে। তাহলে আমরা জানি কোনো একটা সংখ্যা, যেমন এখানে 308 রয়েছে, এটা কনস্ট্রাক্ট কীভাবে হয়, যে এইটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট প্লেস, তাই না, এককের অঙ্ক। তারপরে এটা হয়ে থাকে আমাদের দশকের অঙ্ক, ঠিক আছে, একক দশক, তারপরে এটা শতকের অঙ্ক, এইভাবে জিনিসটা হয়ে থাকে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের ম্যাথামেটিক্সে যে স্থানীয় মান বা প্লেস ভ্যালুর একটা ব্যাপার থাকে, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু বলা হয়, ঠিক আছে, ওই জিনিসটাই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে সে 308 বলা সত্ত্বেও 308 মানে কি 308, এই যে এই শতটা কিন্তু 3-এর প্লেস ভ্যালুকে ইন্ডিকেট করছে। সেখানে সে 38 লিখে দিচ্ছে, মানে সে প্লেস ভ্যালুতে প্রবলেম করছে, স্থানীয় মান, সে শতককে দশক ভেবেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটি সংখ্যায় অঙ্কের স্থানীয় মান বোঝার জন্য শিশুটিকে কিছু ব্যবহারিক উদাহরণ দেওয়া প্রয়োজন, তাই অপশান নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, অন্য শিশুকে জোরে পড়তে বলে কোনো লাভ নেই, বাকি অপশানগুলো দেখে নিচ্ছি। তারপরে শিশুটিকে সংখ্যাটি আরেকবার পড়ে শোনাবে, তার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, একই জিনিস বারবার পড়েও কিন্তু সেটা সম্বন্ধে তার কোনো কারেকশান আসবে না। আর 99 থেকে 308 পর্যন্ত ধারাবাহিকভাবে গণনা করেও কিছু লাভ নেই, তো বলাতে কিছু যায় আসে না, প্লেস ভ্যালুটা কারেকশান করাটাই হচ্ছে মেন, তাহলেই সে ঠিক লিখতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় শ্রেণীর একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের সমাধানের জন্য যোগ সংক্রান্ত নিচের লিখিত সমস্যাটি দেন। আচ্ছা, একটা ওয়ার্ড প্রবলেম দেওয়া হয়েছে। কি হয়েছে, একটি ব্যাগে 4টি আম আছে এবং তাতে আরও 6টি আম যোগ করা হলো, ব্যাগটিতে মোট কতগুলি আম আছে? এটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া হয়েছে। বলছে এই ধরনের লিখিত সমস্যাটি যোগের নিচের কোন কাঠামোর অন্তর্গত? সংবর্ধন বা বৃদ্ধি, বা যেটাকে অগমেন্টেশন বলছে, পৃথকীকরণ বা সেগ্রেগেশন, পুনরাবৃত্তিমূলক যোগ বা রিপিটেড অ্যাডিশন, নাকি একত্রীকরণ বা অ্যাগ্রিগেশন? আচ্ছা, আমাদের এই যোগের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে তো যোগের কথা বলা হয়েছে এখানে, তাহলে যোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2 রকমের যোগ ছোটো ক্লাসে করা হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের এই অগমেন্টেশন, যেটা সংবর্ধন, ঠিক আছে, আর দ্বিতীয় রয়েছে আমাদের অ্যাগ্রিগেশন, যেটা 4 নম্বর অপশানে পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো কেমন একটা উদাহরণের সাহায্যে বোঝাই। অগমেন্টেশন হচ্ছে আগে থেকে কিছু সংখ্যক আম, জাম, কাঁঠাল, যেটারই আমরা মানে পরিমাপ করছি সংখ্যার, ওটা রাখা আছে, তার সাথে এক্সট্রা কিছু যোগ হলো। মানে ধরুন 8টি আপেল একটা ব্যাগে রাখা আছে, এটা হচ্ছে আগে থেকে প্রেজেন্ট, সেখানে আরও 2টি আপেল অ্যাড করলাম দিয়ে কোশ্চেন করলাম তাহলে কতগুলি আপেল হলো। এটা কিন্তু অগমেন্টেশন টাইপের যোগ, আগে থেকে একটা পরিমাণ রয়েছে, তাতে এক্সট্রা করে বাইরে থেকে কোনো পরিমাণ যোগ হলো আউটসাইড থেকে। ওকে, আচ্ছা, অ্যাগ্রিগেশনটা হচ্ছে কোনো আগে থেকে ফিক্স থাকবে না। যেমন ধরুন আমি বললাম যে 5টি লাল বল এবং 7টি হলুদ বল টেবিলে এনে রাখা হলো, ঠিক আছে, রাম এনে 5টি লাল বল আর শ্যাম এনে 7টি হলুদ বল টেবিলে রাখলো, তাহলে টেবিলে টোটাল কতগুলি বল রয়েছে? তাহলে এখানে আগে থেকে টেবিলটা ফাঁকাই ছিল, দুজন আলাদা আলাদাভাবে কিছু সংখ্যক বল নিয়ে এসছে, তাহলে এই ধরনের যোগকে আমরা বলছি অ্যাগ্রিগেশন। ওকে, তাহলে এখানে কোনটা বলা হয়েছে, ব্যাগে 4টি আম আগে থেকে রয়েছে, ঠিক আছে, তাতে পরে আরও 6টি যোগ করা হয়েছে, তার মানে আগে থেকে থাকলে অগমেন্টেশন হয়, তাই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান 1। ঠিক আছে, আচ্ছা, পৃথকীকরণ বা সিগ্রেগেশন তো হচ্ছে আমাদের বিয়োগের সাথে সম্পর্কযুক্ত, একে যোগের কোনো ব্যাপারই নেই। আচ্ছা, রিপিটেড অ্যাডিশানটা কি, বারবার অ্যাডিশান হয়, যেমন
5টি আম ছিল বা 10টি আম ছিল, আরও 3টি আম কেউ আনলো, পরের দিন সে আরও 10টি আম আনলো, পরের দিন আবার 20টা আম আনলো। তাহলে এরকমভাবে বারবার বারবার একই মানে জিনিস যোগ হয়ে যাচ্ছে, তাই না? রিপিটেড অ্যাডিশান, বারবার যোগ, ওই জিনিসটা কিন্তু পুনরাবৃত্তিমূলক যোগের আন্ডারে পড়ছে। ওকে, তাহলে অপশান 1ই এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রাথমিক বা মৌলিক স্তরে গাণিতিক ধারণার বিকাশের জন্য নিচের কোন সংখ্যাপূর্ব ধারণাগুলি প্রাসঙ্গিক? ওকে, প্রি নাম্বার কনসেপ্ট, ঠিক আছে? প্রি নাম্বার কনসেপ্ট বলতে কি বোঝানো হয় না, আমরা তো প্রাথমিক ক্লাসে একটা পজিশানে গিয়ে শিক্ষার্থীদের নাম্বার সম্বন্ধে ধারণা দেই, নাম্বার, তারপরে ধীরে ধীরে যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু থাকে। তো একদম প্রথমে নাম্বার সম্বন্ধে যে ধারণা দেওয়া, মানে একে চন্দ্র দুইয়ে পক্ষ, এইভাবে যাই কিছু, এগুলোর আগেও কিছু কিছু জিনিস করানোর থাকে, প্রি নাম্বার কনসেপ্ট বলে ওগুলোকে, সংখ্যা পূর্ব ধারণা। তাহলে কোনটা হচ্ছে ওই সংখ্যা পূর্ব ধারণার মধ্যে পড়ছে? মৌলিক গাণিতিক প্রক্রিয়া বা বেসিক অপারেশন, নাকি স্থানীয় মান ও সংখ্যায়ন, জ্যামিতিক আকার, নাকি শ্রেণীকরণ ও ক্রমানুসার? ঠিক আছে, আচ্ছা, মৌলিক গাণিতিক প্রক্রিয়া বেসিক অপারেশন আমাদের কখন আসবে? মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমাদের তখনই আসবে যখন আমরা সংখ্যা সম্বন্ধে জানবো, নাহলে যোগ বিয়োগ গুণ ভাগটা করবো কার? তাহলে এগুলো সংখ্যা জানার পর আসছে, নট প্রি নাম্বার, তাহলে এটা হলো না। স্থানীয় মান এবং সংখ্যায়ন, প্লেস ভ্যালু এবং সাংখ্যমান এগুলো কার হয়? একটু আগে প্লেস ভ্যালু আলোচনা হলো, এগুলো অবশ্যই সংখ্যার হয়, তাই সংখ্যা শেখার আগে এসব দেখানো সম্ভব নয়। আচ্ছা, জ্যামিতিক আকার, অবশ্যই সংখ্যার অনেক পরে আমরা জ্যামিতিক আকার শিখি, শুরুতে আমরা সংখ্যা সম্বন্ধে জানি, তারপর ধীরে ধীরে ছোটো ছোটো সরলরেখা, বিন্দু, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো তো অনেক পরের ব্যাপার আছে। কিন্তু লাস্টে যেটা অপশান রয়েছে শ্রেণীকরণ ও ক্রমানুসার, এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানেই বলে রাখা ভালো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে প্রি নাম্বার কনসেপ্টও আমরা বলে থাকি। তার আন্ডারে কী কী পড়ে, দুটো জিনিস তো লেখা রয়েছেই, ক্লাসিফিকেশান আর অর্ডারিং। 3 নম্বর আরেকটা আমি বলে দিচ্ছি, ম্যাচিং, 1-to-1 ম্যাচিং। ওটা কেমন হয়? যেমন আমি ধরুন লিখে দিলাম যে এটা আমি ম্যাথের থেকে না হয় অন্য একটা কোনো থেকেই উদাহরণ দিচ্ছি। যেমন এদিকে লিখলাম ফল বা গ্রীষ্মের ফল, তারপরে লিখলাম ঠান্ডা ঋতু, আমি দুটোই উদাহরণ দিচ্ছি সময় বাঁচানোর জন্য। এদিকে লিখলাম শীতকাল, এখানে লিখলাম আম। তাহলে আমাদের বললো ম্যাচিং করো, তাহলে গ্রীষ্মের ফল হবে আম, ঠান্ডা ঋতু হবে শীতকাল, বুঝতে পারছেন? এরকম আরও 5-6টা অপশান দেওয়া থাকবে। তো এইটা হচ্ছে 1-to-1 ম্যাচিং, এগুলো কিন্তু প্রি নাম্বার কনসেপ্ট। ওকে, তাহলে অপশান 4 কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, প্রাথমিক বিদ্যালয়ের গণিত শ্রেণীকক্ষে নিচের কোনটি সবচেয়ে কম কাঙ্ক্ষিত বা অনুচিত? কোনটা করা উচিত নয়? শ্রেণীকক্ষে সহজাত ধারণাকে উৎসাহিত করা, গাণিতিক ধারণা সম্পর্কিত বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযোগ স্থাপন করা, ওয়ার্কবুক থেকে অ্যালগরিদম ভিত্তিক প্রশ্ন সমাধান করা, নাকি শ্রেণীকক্ষে সমস্যা সমাধানের উপরে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা? দেখেই বোঝা যাচ্ছে এই 3 নাম্বারটা অবশ্যই হবে না, কারণ এটা নেগেটিভ মিনিং দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই যেটা মানে স্বতঃস্ফূর্ত বা সহজাত ধারণা, ইনটিউশন আসছে শিক্ষার্থীদের মধ্যে, সেগুলো উৎসাহিত করব আমরা, সেগুলোকে অবশ্যই প্রেস করব না। গাণিতিক ধারণা বা সম্পর্কিত বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে সংযোগ স্থাপন অবশ্যই করতে হবে। শ্রেণীকক্ষে সমস্যা সমাধানের উপরে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত, ওপেন ডিসকাশন অবশ্যই করা উচিত, এগুলো সব ঠিক। এইটা করা উচিত হবে না যে ওয়ার্কবুক থেকে অ্যালগরিদম ভিত্তিক শুধু কোশ্চেনের পর কোশ্চেন করে যাচ্ছি লাইক এ মেশিন, করা যাবে না এটা। কোশ্চেন নাম্বার 5 যাব, কি বলছে? গণিতে মূল্যায়নের সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে নিচের কোনটি বা কোনগুলি উপযুক্ত? ঠিক আছে, 1 বলছে মূল্যায়নে বিদ্যালয়ের বাইরের শিশুদের অভিজ্ঞতাকে যুক্ত করা, বি মানসম্মত বা প্রমিত পরীক্ষা তৈরি করা, সি বিভিন্ন সংস্কৃতির লোকজ হিসাব পদ্ধতি ব্যবহার করা। আচ্ছা, ফোক অ্যালগরিদমস এর মানেটা বলুন, মানে হচ্ছে লোকাল কম্পিউটেশন সিস্টেম, লোকাল বা মানে কোনো নির্দিষ্ট জাতির কম্পিউটেশন মেথড। মানে এটা কেমন? আমরা এমনি সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ তো জানি, কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় এটা দেখে থাকবেন, বিভিন্ন বড় বড় সংখ্যার যোগ বিয়োগ বা গুণভাগ এগুলো তাড়াতাড়ি বা সহজে শর্টকাট পদ্ধতিতে করার জন্য বিভিন্ন নিয়ম থাকে। তার মধ্যে একটাকে বলা হয় ভেদিক সিস্টেম, ঠিক আছে? তো আরও বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। আপনি একজন এমনি নর্মাল ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হয়ে যেরকমভাবে যোগ বিয়োগ করবেন, দেখবেন একটা দোকানে গেলে দোকানে যে হিসেব করছে, ঠিক আছে, খাতায়, সে কিন্তু অন্যভাবে করছে, দৈনন্দিন হিসেবটা অনেক শর্টে করার জন্য অন্যভাবে করছে। তো এইভাবে যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কম্পিউটেশন সিস্টেম আলাদা আলাদা হয়,
সেটাকে বলা হয় লোকাল কম্পিউটেশন মেথডস বা ফোক অ্যালগোরিদমস। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলোর মধ্যে কোনটি উপযুক্ত? প্রথম কথা, মূল্যায়নে বিদ্যালয়ের বাইরের শিশুদের অভিজ্ঞতাকে যুক্ত করা। অবশ্যই বাইরের অভিজ্ঞতাকে যুক্ত করলে সেটা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সকে আরও ব্রড ওয়েতে প্রতিফলিত করবে, ভালো কথা। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট তৈরি করা। আচ্ছা, সামাজিক দৃষ্টিভঙ্গিতে এটা উচিত নয়। স্ট্যান্ডার্ডাইজড এমনি টেস্ট বললে মানতাম। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে একদম টেস্টের যে নিয়ম থাকে, কিছু ক্লাসিক্যাল রুলস থাকে, সেগুলো নিয়ম মেনে আমি একদম ছাঁচে ফেলে কোশ্চেন তৈরি করছি, যে 5টা শর্ট কোশ্চেন দেবো, 2টো লং কোশ্চেন, এবং এই কোশ্চেন টাইপের দেবো। এরকম করা উচিত না, তাতে ক্রিয়েটিভিটিটা কমে যায়, তাই না? আমি সেই চেনা ছন্দে যদি একই রকম টাইপের কোশ্চেন করতে থাকি, এটাতে কী হয় যে জ্ঞানটা কিন্তু বাড়ে না, সেভাবে ক্রিয়েটিভ হয় না। ঠিক আছে, আচ্ছা বিভিন্ন সংস্কৃতির লোকাল কম্পিটিশন অবশ্যই ইউজ করব। যে জিনিসে ডাইভার্সিটি রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, সেগুলো তো অবশ্যই আমরা ইউজ করব। আমরা চাইবো যে কোনো একটা প্রসেসে যোগ বিয়োগ শেখার থেকে, কম্পিউটেশন শেখার থেকে আলাদা আলাদা শর্টকাট পদ্ধতি, ইন্টারেস্টিং পদ্ধতিতে ছাত্রছাত্রীরা কম্পিউটেশন মেথডটা শিখুক। তাহলে এখানে এ আর সি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। অপশানগুলো কী কী রয়েছে? এ সি, কেবল বি, এ এবং বি কেবল এ। তাহলে অবশ্যই অপশান নাম্বার এ অ্যান্ড সি হচ্ছে সবথেকে উপযুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 6 যাব। গণিতে প্রাসঙ্গিক বা সন্দর্ভমূলক কনটেক্সচুয়াল প্রবলেম, যেটাকে বলছে সন্দর্ভমূলক সমস্যা, সম্পর্কে নিজের কোনটি সবচেয়ে কম উপযুক্ত? 1, এগুলো শিশুদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 2, এগুলো শিশুদের গাণিতিক মডেলিংয়ের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এগুলো সমাধান করার সময় শিশুরা কেবল সঠিক উত্তর পাওয়ার দিকেই মনোনিবেশ করার প্রবণতা দেখায়। এগুলো শ্রেণীকক্ষে সাম্প্রতিক অভিজ্ঞতা, যেমন ফিল্ড ট্রিপ, শিল্পকলা, বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান ক্লাসের আলোচনা থেকে নেওয়া যেতে পারে। আচ্ছা, সবচেয়ে কম উপযুক্ত বলছে গণিতে বিভিন্ন কনটেক্সচুয়াল প্রবলেম থাকে তো, তাই না? যে বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে কিছু প্রবলেম দিয়ে দিল, যেগুলো ভ্যালু বেসড কোশ্চেন থাকে অনেক সময় বিভিন্ন ক্লাসে। তো ওগুলো সম্পর্কে যখন ছাত্রছাত্রীরা ওই কোশ্চেনগুলো করতে যাচ্ছে, তাদের কোন ইমপ্রুভমেন্ট হয় না, মানে কোন জিনিসটা এখানে ভুল লেখা আছে। আচ্ছা, এগুলো অবশ্যই শিশুদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, বাস্তব অভিজ্ঞতা থেকেই আমরা অঙ্কগুলো, কোশ্চেনগুলো তুলে আনি। 2, শিশুদের গাণিতিক মডেলের ক্ষমতা অবশ্যই বৃদ্ধি করে, এটা কখনোই কম উপযুক্ত নয়, অবশ্যই বেশি উপযুক্ত। এগুলো এইসব সমস্যার সমাধান করার সময় শিশুরা কেবল সঠিক উত্তর পাওয়ার দিকেই মনোনিবেশ করে না, এটা কিন্তু সবাই করে না। যারা শিশুরা যখন এই সমস্ত টাইপের ক্রিয়েটিভ প্রবলেম বা বাস্তব লাইফ বেসড প্রবলেম মানে সলভ করতে থাকে, তখন কিন্তু এরকম নয় যে শুধুমাত্র সঠিক উত্তর দেখার জন্য সে অঙ্কটা করছে। সে কিন্তু সেই যে অ্যাপ্লিকেশানটা হচ্ছে কোশ্চেনটার, সেই অ্যাপ্লিকেশানটা শিখে নিয়ে নিজেও সেই অ্যাপ্লিকেশানটা পরবর্তীকালে কাজে লাগানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো এই কোশ্চেন নাম্বার 3টা, মানে অপশান নাম্বার 3টা এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এইটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার এবার 7। নিচে দুটো বিবৃতি দেওয়া হলো। আচ্ছা, দাবি আর কারণ রয়েছে। বলছে প্রাথমিক স্তরে উপাত্ত উপস্থাপন এবং বিশ্লেষণ বা ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস প্রবর্তন করা এবং উচ্চ প্রাথমিক স্তরে এটিকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ কি বলছে? উপাত্ত বিশ্লেষণ প্রাথমিক স্তরের শিশুদের তথ্যের অনিশ্চয়তা এবং পরিবর্তনশীলতার মুখোমুখি করে, যা তারা সাধারণত যে নির্দিষ্ট বা নির্ধারিত গাণিতিক তথ্য পড়ে তার বিপরীত। মদ্দা কথায় সহজ ভাষায় কি বলতে চাইছে, যে ছোট অবস্থায় এই ডেটা রিপ্রেজেন্টেশন যে জিনিসটা রয়েছে, এটা সম্বন্ধে আপনারা অবশ্যই জানবেন। উপাত্ত উপস্থাপন কথা দিয়ে আমরা অতটা জানতে পারি না, ডেটা রিপ্রেজেন্টেশনটা আমাদের কাছে বেশি সহজ জানতে। তো এই ডেটা রিপ্রেজেন্টেশন এবং অ্যানালাইসিস যে টপিকটা রয়েছে গণিতে, এটা প্রাথমিক স্তরে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা উচিত এবং উচ্চ প্রাথমিক স্তরে পরবর্তীকালে এটাকে ধীরে ধীরে শক্তিশালীভাবে এবং ডিটেলসে শেখানো উচিত। তার কারণ কি দেখিয়েছে, যে এই ডেটা রিপ্রেজেন্টেশন টাইপের যে প্রবলেমগুলো হয়, এগুলোতে তথ্য প্রচণ্ড পরিবর্তনশীল হয় এবং আনসার্টেন হয়, যেটা কিন্তু গণিতের অন্যান্য যে টপিকগুলো থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা রকমের, বিপরীত। তার জন্য এই ব্যাপারটা করা উচিত, এতে যেটা বলা হচ্ছে এটা করা উচিত। তাহলে এই পুরো ব্যাপারটা কি সঠিক? অবশ্যই সঠিক। তার কারণ হচ্ছে আমরা এটাও দেখতে পাবো যে ডাটা রিপ্রেজেন্টেশনের প্রবলেম আমরা দেখি, যে কেউ দেখছে যে ঘন্টার পর প্রতিটা ঘন্টায় কতগুলো বাস ট্যাক্সি যাচ্ছে, সেই ঘন্টা পরিবর্তনের সাথে সাথে বাস যাওয়ার যে সংখ্যাটা বদলে যাচ্ছে। বা ধরুন কোনো কোম্পানির প্রবলেম দেওয়া থাকলো যে সোমবার এই প্রোডাকশান হয়, মঙ্গলবার এতগুলো প্রোডাকশান হয়, বুধবার আবার কমে এতগুলো হয়। তো তথ্য কিন্তু টাইম অনুসারে চেঞ্জ হয় ডেটা রিপ্রেজেন্টেশনে, এবং কিন্তু এই তথ্যর কোনো সার্টেনটি থাকে না। ঠিক আছে, যেটা
অবশ্যই আমরা দেখলে বুঝতে পারবো একজন বাচ্চার ক্ষেত্রে গণিতের অন্যান্য টপিকের থেকে এই ডেটা রিপ্রেজেন্টেশন যে টপিকটা, এটা কিন্তু অনেকটা জটিল এবং একটু যেটাকে হাটকে টপিক, ঠিক আছে। তো এইটা এরকম এত কঠিন টপিক হওয়ার জন্য তাহলে যেগুলো কঠিন টপিক সেগুলো অবশ্যই আমাদের ছোটোবেলা থেকে ধীরে ধীরে ইনপুট করতে হবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এরকম নয় যে একদম হায়ার ক্লাসে গিয়ে ধ্যাট করে ফেলে দিলাম একদম যে পড়ে নাও পুরোটা ডিটেলসে, এটা তো হয় না। ধীরে ধীরে আমরা ওদেরকে দেখিয়ে ভয়টা কাটিয়ে যাব, তারপর উচ্চ প্রাথমিক স্তরে গিয়ে ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। তাহলে অবশ্যই দাবিও সত্য এবং বি তার সঠিক কারণ, যেটা আমাদের অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে এনসিইআরটি এর সুপারিশ অনুযায়ী তৃতীয় শ্রেণীর জন্য নিচের কোনটি প্রত্যাশিত শেখার ফলাফল লার্নিং আউটকাম নট, ঠিক আছে, কোনটি লার্নিং আউটকাম নয়। আচ্ছা, এক বলছে 15x4 কি 4x15 সাথে সমান। 2 বলছে হাফ প্লাস 1/3 সমাধান করো। কোন কোশ্চেনটা ক্লাস 3 এর জন্য মানে উপযুক্ত নয় এটা বলতে বলছে। আচ্ছা, অনুক্রমটি প্রসারিত করো, এ তারপরে ডিই তারপরে HIJ এইসব। আচ্ছা, 4 বলছে একটি বাক্সে 12টি বল আছে, এরকম 5টি বাক্সে মোট কতগুলি বল থাকবে। আচ্ছা, ক্লাস 3 এর যে গণিতের যে সিলেবাস রয়েছে সেটা অনুসারে যদি আমরা দেখি যে 15x4 আর 4x15 যে একই হয় এই ধারণা কিন্তু তাদের দেওয়া হয়, ঠিক আছে। গুণটা যে উল্টে করলেও সেম হবে এটা তাদের বলা হয় কিন্তু, এবং না বললেও আপনারা যদি একজন ক্লাস 3 এর স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে বলতো 7 আর 8 27 কত হয় আর 8 সাথে কত হয়, সে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে যে সেম হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে অপশান 2 রয়েছে এটা হবে আমাদের অ্যান্সার, তাই বাকিগুলো আগে বলে দিই। এই যে অনুক্রম রয়েছে এটাও কিন্তু অবশ্যই ক্লাস 3 দেখানো হয়। কেন বলছি আগে বলে দিই এটা কেমন টাইপের অনুক্রম। এখানে অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন ফলো করা হয়েছে, এ রয়েছে, তারপরে BC নেই, তারপরে একটু বাড়িয়ে দুটো রয়েছে DE, তারপরে ABCDE, FG নেই, তারপরে আবার 3টে লিখেছে, মানে দুটো অমিট করে একটা করে বাড়িয়ে দিচ্ছে। তাহলে HIJ KL থাকবে না, MNOP ঢুকে যাবে, এইটা হবে এই শূন্যস্থানে। তাহলে এটা কি এক ধরনের কিন্তু আমরা ক্রমানুসার দেখতে পাচ্ছি, অনুক্রম ক্রমানুসার। এই জিনিসটা কিন্তু প্রি নাম্বার কনসেপ্ট, আমি বলেছিলাম ম্যাচিং করা, ক্লাসিফিকেশান, অনুক্রম এগুলো কিন্তু সব প্রি নাম্বার কনসেপ্ট, তাই এটা কিন্তু ক্লাস 3-তে শেখানো হয়। আচ্ছা, একটি বাক্সে 12টি বল আছে, এরকম 5টি বাক্সে মোট কতগুলি বল থাকবে, এটা তো গুণের একদম বেসিক কনসেপ্ট, এটাও ক্লাস 3-তে শেখানো হয়। যেটা শেখানো হয় না সেটা হচ্ছে 1/2 + 1/3 এর সমাধান। কেন? তার কারণ হচ্ছে 1/2 এর সাথে যদি এক্ষুনি 8/2 থাকতো তাহলে আমি তবুও বলতাম যে ঠিক আছে, এখানে যে ডিনোমিনেটরটা ডিফারেন্ট আছে না, যার জন্য আমাদের LCM করে যোগ করতে হবে, এটা কিন্তু ক্লাস 3 এর কনসেপ্ট নয়, তাই অপশান 2 হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 9, নিচের কোন গাণিতিক উক্তিটি সত্য। বলছে অখণ্ড সংখ্যার জন্য শূন্যকে যোগাত্মক অভেদ বলা হয়, অ্যাডিটিভ আইডেন্টিটি। আচ্ছা, জিনিসটা আসছি পরে। গণিতে কেবল পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে গঠিত। আচ্ছা, অখণ্ড সংখ্যার জন্য শূন্যকে গুণাত্মক অভেদ বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হয়। আচ্ছা, ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। ওকে, জিনিসগুলো একটু বলে দিই। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার মানে যেটা 0 থেকে আমাদের স্টার্ট হয়, 0 1 2 3 করে এরকম চলে যাবে। আচ্ছা, এই নাম্বারের যে অপারেশন যোগ রয়েছে, যোগে শূন্যকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়। ছোট্ট করে বলে দিই, অ্যাডিটিভ আইডেন্টিটি আর কিছুই না, একটা সংখ্যা নিলাম 3, ঠিক আছে, এটা অখণ্ড সংখ্যা, এর সাথে কত যোগ করলে 3 আসবে, আমরা জানি 0 যোগ করলে। তার মানে কি যে কোনো নাম্বারের সাথে 0 যোগ করলে সেই নাম্বারটা ঘুরে আসবে, তার জন্য এই শূন্যটাকে কিন্তু অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়, ঠিক আছে। তাই এটাই হয়ে যাবে সঠিক গাণিতিক উক্তি। আইডেন্টিটি এটাই। ধরুন যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলে মানে গুণাত্মক অভেদ যেটা এখানে রয়েছে, তার মানে কোনো একটি সংখ্যার সাথে কত গুণ করলে ঘুরে সেই সংখ্যাটা আসবে। মদ্দা কথা, আইডেন্টিটি মানে ঘুরে আবার সেই সংখ্যা আসতে হবে। যোগের সময় 0 যোগ করলে সংখ্যাটা আসে, তাই অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে 0। আচ্ছা, গুণের সময় কোন নাম্বারটা, ধরুন 5-এর সাথে কোন নাম্বারটা গুণ করলে 5 আসবে, 1, তাহলে 1 কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে 0 নয়, তাহলে এটা ভুল। ওকে। আচ্ছা, গণিত কেবল পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে গঠিত না। অবশ্যই গণিতে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, এটি একটি মেজর মানে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, বাট কেবলমাত্র এটাই কি না, অবশ্যই বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যালিটি এগুলোর উপরেও গঠিত, ঠিক আছে। আচ্ছা, ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। কমিউটেটিভ ল বলতে ধরুন আমি ভাগের ক্ষেত্রেই বলি, 5/3 আর 3/5 দুটো কি একই হয় না,
এটা হচ্ছে কমিউটেটিভ ল। যোগের ক্ষেত্রে কিন্তু এটা হয়, যেমন 5+3 আর 3+5 একই হয়, ঠিক আছে? তাহলে এবং গুণের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে 5+3 আর 3+5 কিন্তু আমাদের একই হচ্ছে না, আর ভাগের ক্ষেত্রেও সেম। তাহলে কমিউটেটিভ ল কিন্তু ভাগ প্রক্রিয়ায় প্রযোজ্য নয়, তাই এখানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে, গণিতে প্রাথমিক স্তরের পাঠ্যক্রম কিসের উপর আলোকপাত করে? মুখস্থবিদ্যা? অবশ্যই নয়, দেখেই বোঝা যাচ্ছে। কৌতূহলকে লালন করা, লিখিত অ্যালগোরিদম, পাঠ্য বইয়ের প্রশ্ন সমাধান করা। এখানে বোঝা যাচ্ছে কৌতূহলকে লালন করা হবে সঠিক অ্যান্সার। যে কোনো মানে শুধু গণিতে নয়, যে কোনো বিষয়েই কিন্তু পাঠ্যক্রমে আমরা শিক্ষার্থীর যে কৌতূহল রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা করি, তাদের প্রশ্ন করতে উৎসাহিত করি, মুখস্থ করতে নয়। লিখিত অ্যালগোরিদম সূত্র মুখস্থ করবো তোতা পাখির মতো নয়, অবশ্যই। পাঠ্য বইয়ের প্রশ্ন সমাধান করে বসে থাকবো, টেক্সট বুক রিডিং একদমই নয়, ঠিক আছে? তাহলে অপশান 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11 চলে যাচ্ছে। একটি শিশু 503কে 5003 হিসেবে লেখে, এটি নির্দেশ করে যে শিশুটির গণনা শেখার প্রয়োজন। শিশুটি জানে না কিভাবে কথায় সংখ্যা লিখতে হয়। শিশুটি স্থানীয় মানের ধারণা বোঝে না। শিশুটির অঙ্ক চিনতে শেখা প্রয়োজন। কি মানে প্রথম কোশ্চেন মেবি আমাদের ছিল ওই 338 হয়েছিল যেটা, যে ওটা কিন্তু প্লেস ভ্যালু। তাহলে এখানেও 503 মানে 5 অ্যাকচুয়ালি ভাঙলে হয় 503, তাহলে শত মানে একক দশক শতকে 5 আসবে, 3 একদম শেষে এককে আসবে, এখানে মাঝখানে 0, এইভাবে হবে। বাট সেটাকে সে 5003 লিখে দিয়েছে। তার মানে একক দশক শতক হাজার, এই যে শতক হাজারের পার্থক্য, প্লেস ভ্যালু বা স্থানীয় মানের ধারণা কিন্তু তার ডিস্টার্ব রয়েছে। তাই শিশুটি স্থানীয় মানের ধারণা বোঝে না, এটি হয়ে যাবে সঠিক অপশান। গণনা শেখা প্রয়োজন অবশ্যই নয়, সে গুনতে পারতেই পারে। 503 কোনটা ওইটা যদি না জানা কী করে হবে? সে 1 2 3 4 5 এরকম করে গুনে যেতেই পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক চিনতে শেখা প্রয়োজন, এটাও ঠিক নয়। শিশুটি জানে না কীভাবে কথায় সংখ্যা লিখতে হয়, না এটা ঠিক নয়। আপনারা মনে করছেন যে তাহলে 503কে 5003 লিখতে পারেনি মানে কথা থেকে সংখ্যায় লিখতে পারেনি, এরকম হতে পারে। সে স্থানীয় মান ঠিকঠাক তার আইডিয়া নেই, কিন্তু তাকে আমি 10 লিখতে বললাম, ঠিক আছে, সে 10 লিখে দিল। সে কিন্তু অন্য একটা ঠিক করে দিতে পারে, তার মানে এই নয় যে সে কথায় সংখ্যা লিখতে জানে না, সে স্থানীয় মানটা কোনো কারণে গুলিয়ে ফেলেছে। ওকে, নেক্সট কোশ্চেন 12। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন আছে। ভ্যান হিলের জ্যামিতিক চিন্তনের বিকাশ সম্পর্কিত স্তর অনুযায়ী নিচের কোনটি স্তর 2কে নির্দেশিত করে? ঠিক আছে, যেটা রিলেশনশিপস বলছে। আচ্ছা, একটি শিশু দেখতে একই রকম হলেও বিভিন্ন আকার আকৃতিকে শ্রেণীবদ্ধ করতে পারে না। একটি শিশু কেবল আকার বা দিকবিন্যাসের উপর ভিত্তি করে আকৃতি শনাক্ত ও শ্রেণীবদ্ধ করে। একটি শিশু একটি প্রদত্ত জ্যামিতিক আকৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি অনানুষ্ঠানিকভাবে অনুমান করতে পারে এবং এই বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক বা সংযোগ দেখতে পায়। আর 4 নম্বরে বলছে, একজন শিক্ষার্থী জ্যামিতিক অবরোহ স্বতঃসিদ্ধ ব্যবস্থা অনুসরণ করতে পারে। খুব কঠিন কঠিন ভাষা, সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা কিভাবে না, আগে আমরা জেনে নিই এই ভ্যান হিল মানুষটি যে জ্যামিতিক চিন্তন দিয়েছেন সে জিনিসটা কী, তাহলেই আমরা স্তর 1 2 জেনে নিতে পারবো। আচ্ছা, ইনি না টোটাল হচ্ছে আমাদের 5টি স্তর দিয়েছেন। কি কি? প্রথমে লেভেল 0 থেকে শুরু করি। লেভেল 0, ওকে। লেভেল 0 বলছে, আমি একটু কালারটা চেঞ্জ করে করে লিখি, বুঝতে সুবিধা হবে। লেভেল 0 বলা হয় ভিজুয়ালাইজেশন। মানে কি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আগে সবগুলো লিখে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের রয়েছে লেভেল 1। লেভেল 1 আমাদের রয়েছে অ্যানালাইসিস, ওকে। তারপরে চলে আসবো আমাদের লেভেল 2। লেভেল 2 হচ্ছে রিলেশনশিপস। আমাদের রিলেশনশিপস। আচ্ছা, লেভেল 3 হচ্ছে ফর্মাল ডিডাকশন। আর লেভেল 4 হয়ে যাবে আমাদের রিগরাস মেথড বা রিগর, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের রিগর। জিনিসগুলো কি আমি এক্ষুনি বলে দিচ্ছি, লিখে নেই আগে। এটা লেভেল 2 চলে গেল, এটা আমি লেভেল 3 বলে দেবো, একে এটা লেভেল 4 বলে দেবো। এটা উদাহরণের সাথে বোঝাই, জ্যামিতিক চিন্তন বলছে তো তাই জ্যামিতির মাধ্যমে বোঝানো যাবে। ভিজুয়ালাইজেশন মানে শিশুর সেই স্টেজ যেখানে কিন্তু শিশু কোনো একটা ধরুন মানে আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, ত্রিভুজ হোক, সে কিন্তু কোনো প্রপার্টি
বা কোনো থিওরেম, এই সমস্ত কিচ্ছু জানে না। সে কীভাবে মনে রাখে বলুন তো? শুধু ভিজুয়ালাইজেশন বা দেখার মাধ্যমে। তাকে আয়তক্ষেত্র বলতে সে শুধুমাত্র দরজার মতো জিনিস বোঝে বা টেবিলের ওপরটা বোঝে, বুঝতে পারছেন? বাস্তব উদাহরণে যেগুলো রয়েছে, একটা খাটের মতো আকৃতি দেখে সে মনে রাখবে আচ্ছা এটা আয়তক্ষেত্র, ঠিক আছে? একটা কী বলা যেতে পারে, চেস বোর্ড তাকে দেখিয়ে দিলে সে হয়তো মনে রাখতে পারে যে এটা বর্গক্ষেত্র, এরকম। তাহলে শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের উপরে, আর কিচ্ছু সে জানে না। তাকে বলতে বললে সে আদৌ বলতেও পারবে না যে আয়তক্ষেত্রের কী থাকে, কতগুলো বাহু থাকে, কিচ্ছু না। বাস্তব জীবনের একটা চিত্র দেখবে, সেটাকে মাথায় বসিয়ে নেবে যে এইটা আয়তক্ষেত্র, এরকম। আচ্ছা, লেভেল 2 অ্যানালাইসিসটা কি? এই পর্যায়ে হচ্ছে শিশু প্রপার্টি, যে জিনিসটা হচ্ছে আপনাদের বলে কোনো একটা ধরুন আয়তক্ষেত্র নিলাম, তাহলে তার কি আমরা জানি যে আয়তক্ষেত্র বা চতুর্ভুজের 4টে বাহু থাকে, আচ্ছা 4টে অ্যাঙ্গেল থাকে, এরকমভাবে প্রপার্টি থেকে কিন্তু সে বুঝতে পারে, ঠিক আছে? বা হয়তো আয়তক্ষেত্রের অপোজিট বাহুগুলি সমান হয়, সমান্তরাল হয়, এরকম খানিকটা প্রপার্টিটা সে বুঝতে পারে। আচ্ছা, রিলেশনশিপস লেভেল 2, এটার মানে কি? এটার মানে হচ্ছে শিক্ষার্থীরা শুধুমাত্র আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এগুলোকে আলাদা আলাদাভাবে চিনতে শেখে তা নয়, তার সাথে কিন্তু সে বিভিন্ন আন্তঃসম্পর্ক, রিলেশান বার করতে পারে। এই জন্য এটার নাম হচ্ছে রিলেশনশিপস। মানে ধরুন আমরা একটা কথা বলি না যে বর্গক্ষেত্র হচ্ছে একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের সবগুলো বাহু সমান হলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়। একইভাবে রম্বস, আচ্ছা বর্গক্ষেত্র হচ্ছে একটা বিশেষ ধরনের রম্বস হতে পারে। রম্বসের যদি প্রত্যেকটা কোণ সমকোণ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তাহলে এই যে সম্পর্কগুলো, ঠিক আছে, এই সম্পর্কগুলো কিন্তু সে বুঝতে শেখে। এটা হচ্ছে লেভেল 2 বা রিলেশনশিপ, যেটার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, লেভেল 3 বা ফর্মাল ডিডাকশান, এখানে কিন্তু সে একদম প্রপার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বা তার ধরুন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হোক, আইসোসেলস ট্রায়াঙ্গেল হোক, সমকোণী ত্রিভুজ হোক, সব কিছু প্রপার্টি, থিওরেম, এই সমস্ত জিনিস কিন্তু সে বুঝে যায়, ঠিক আছে? আর লেভেল 4 এটা বড়দের জন্য রিগোরাস মেথড। এটার মানে হচ্ছে সে সব কিছুই অঙ্কে শিখে গেল, তার মানে, ঠিক আছে? মানে জ্যামিতিক চিত্র সম্বন্ধে জানা, কিভাবে তার প্রুফ করা, আয়তক্ষেত্রের কর্ণ, তারপরে তার কেন সমান্তরাল হয়, কেন সবগুলো কোণ সমকোণ হয়, সব কিছু রিগোরাসলি শিখে যাওয়া। এই যে ধীরে 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 বাড়ছে আর কি, এই জন্য লেভেলগুলো এইভাবে বাড়ে। এই ভাগগুলো কিন্তু ভ্যান হিল করেছিলেন, ঠিক আছে? তার মধ্যে রিলেশনশিপ বা স্তর 2, এটা কোনটাকে বলা হচ্ছে? তাহলে সে কিন্তু জ্যামিতিক আকার আকৃতিগুলোকে অনুমান করতে পারছে এবং তাদের বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছে। এটা রিলেশনশিপ বলেছিলাম, আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রের সম্পর্ক, রম্বসের সাথে প্যারালালোগ্রাম বা সমান্তরিকের সম্পর্ক, এগুলো বুঝতে পারছে। তাহলে এখানে দেখুন, এই যে শিশু প্রদত্ত জ্যামিতিক আকার আকৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি অনানুষ্ঠানিকভাবে, মানে সে কিন্তু অত টিওরেমের মাধ্যমে বুঝতে পারে না, এমনিভাবে একটা বুঝতে পারে, ঠিক আছে, অনুমান করতে পারে, এবং এই বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক বা সংযোগ দেখতে পায়। এই জায়গাটা তুলে নেব এবং এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, গণিত শিক্ষণে স্থানীয় বা সাংস্কৃতিক জ্ঞান অন্তর্ভুক্ত করার সবচেয়ে উপযুক্ত উদাহরণ নিচের কোনটি? আচ্ছা, মানে গণিতের যে টিচিং লার্নিং প্রসেস রয়েছে তাতে সাংস্কৃতিক জ্ঞান হিসেবে নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করব? বিভিন্ন সংস্কৃতির ছবিসহ রঙিন গণিত পাঠ্য বই, এটা নাকি পাঠ্য বইয়ে কেবল ঐতিহ্যবাহী গণনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা, নাকি বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক বা প্রতিকারমূলক শিক্ষা, যেটাকে রেমেডিয়াল টিচিং বলা হয়, নাকি বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষের ব্যবহৃত গণনার বৈচিত্র্যময় পদ্ধতির উদাহরণ অন্তর্ভুক্ত করা। আচ্ছা, এখানে সংস্কৃতি ছবির সহ রঙিন গণিত পাঠ্য বই, যেটা কালারফুল বই বলছে, এটা একটা অবশ্যই একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ধরা যেতে পারে, বাট নট এ মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া, তাই না? রঙিন গণিত পাঠ্য বই করে দিলাম আমি শুধুমাত্র, তাতেই কি শিক্ষার্থীরা ছবি দেখেই সব সাংস্কৃতিক আর স্থানীয় জ্ঞান শিখে যাবে? নিশ্চয়ই না। স্থানীয় জ্ঞানের কথা কিন্তু এখানে রয়েছে, বুঝতে হবে জিনিসটা। শুধুমাত্র গণিতের পাঠ্য বইয়ের জ্ঞানের কথা বলেনি, লোকালাইজড যে নলেজ সেটা বলেছে। পাঠ্য বইয়ে কেবল ঐতিহ্যবাহী গণনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা। ঐতিহ্যবাহী বলতে আমাদের যে ক্লাসিক্যাল যে সমস্ত নলেজ রয়েছে, যেগুলো আমরা যুগের পর যুগ ধরে গণিতে আবিষ্কার করে এসেছি, ওইগুলো শুধুমাত্র দিলে তো হবে না, স্থানীয় বা সাংস্কৃতিক জ্ঞানটা দরকার। তার মানে আপডেটেড থাকা দরকার। এবং সবথেকে বেশি আপনারা হয়তো বুঝতে পারছেন, স্থানীয় জ্ঞান অন্তর্ভুক্ত করা মানেই আমাদের চারপাশের পারিবারিক এবং মানে পারিবেশিক এবং সামাজিক যে উদাহরণ, বাস্তব উদাহরণ তুলে সেই সমস্ত বৈচিত্র্যময় বিভিন্ন প্রবলেম দিয়ে ভরিয়ে দেওয়া বইকে। তার মানে এখানে কিন্তু আমাদের অপশান হয়ে যাবে কারেক্ট অপশান 4, ঠিক আছে, অপশান নাম্বার 4, যে বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষের ব্যবহৃত গণনার বৈচিত্র্যময় পদ্ধতির উদাহরণ অন্তর্ভুক্ত করা, তাই না? আচ্ছা,
রেমেডিয়াল টিচিং যেটা রয়েছে এটা তো আমরা জানি যে এটা তো আলাদাই জিনিস সম্পূর্ণ, যে শিক্ষার্থীদের ক্লাসে কিছু একটা জিনিস পড়ালাম, কারোর কোনো একটা কোথাও প্রবলেম থেকে গেল, ঠিক আছে, ভুল থেকে গেল, তাহলে সেই ভুলটা তো শুধরাতে হবে, তার জন্য তাদেরকে আবার পড়ালাম, তাহলে সেটা হচ্ছে প্রতিকারমূলক শিক্ষা বা রেমেডিয়াল টিচিং। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর কোশ্চেনে যাব। বলছে জাতীয় শিক্ষানীতি 2020 NEP 2020 এর অন্যতম প্রধান মূল নীতি হলো সকল শিক্ষার্থীর জন্য ড্যাশের মধ্যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান অর্জন করা সর্বোচ্চ অগ্রাধিকার। মানে নিয়মটা দিয়ে দিয়েছে, কিন্তু ওটা কোন ক্লাসের জন্য এটা আমাদের ড্যাশ দিয়ে দিয়েছে, প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী নাকি পঞ্চম শ্রেণী। তো এটা একটা ইনফরমেটিভ কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই তৃতীয় শ্রেণী। ঠিক আছে, যে ন্যাশনাল এডুকেশনাল প্রোগ্রাম রয়েছে আমাদের, তার এটি কিন্তু মূল লক্ষ্য যে দুটো জিনিস আমাদের এখানে দুটো তারা কি বলবো চালু করেছিল, দুটো প্রোগ্রাম। একটা হচ্ছে এই যে FLN ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, আরেকটা রয়েছে এটা এখানে লেখা নেই, নিপুণ ভারত। এই দুটোতে তারা কী বলতে চেয়েছে না, তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞান অর্জন করা সবথেকে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট আজকের পিডিএফের আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 15। প্রাথমিক শ্রেণীর একজন গণিত শিক্ষিকা তাহার শ্রেণীকক্ষে ভিন্ন ভিন্ন আকারের দুটি জার নিয়ে এলেন, যার একটিতে জল ছিল। তিনি লম্বা ও সরু জারটি থেকে সমস্ত জল ছোট ও চওড়া জারটিতে ঢাললেন। এরপর তিনি প্রশ্ন করলেন কোন জারে বেশি জল ধারণ করা যাবে। এই কার্যক্রমটি নিচের কোনটি শেখানোর জন্য সবচেয়ে উপযুক্ত? দুটি ভিন্ন আকারের জারের ক্ষেত্রফল কিভাবে গণনা করা যায়, নাকি আয়তন গণনার সূত্র, নাকি আয়তন এবং সংরক্ষণশীলতা, নাকি তরল পদার্থের পরিমাপের এককের ধারণা? এই চারটার মধ্যে কোনটা? আচ্ছা, ক্ষেত্রফলের তো প্রশ্নই আসছে না, কারণ জারের মধ্যে জল ধরা আয়তন সম্পর্কিত ব্যাপার, ভলিউম, তাই না? আচ্ছা, আয়তন গণনার সূত্র, শুধুই কি আয়তন গণনার সূত্র শেখানোর জন্য এত বড় কিছু করা হচ্ছে? দুটো জার নিয়ে এসে সবার সামনে উদাহরণ হিসেবে তুলে ধরা, তাদেরকে প্রশ্ন করা, তাদেরকে কিন্তু বলে দেয়নি এই জারটার এত আয়তন, ওই জারটা এরকম, না, ওইসব কিছু বলেনি। শুধুমাত্র কি করেছে দেখতে হবে আমাদের, দুটো আলাদা আলাদা আকার আকৃতির জারে জল চেঞ্জ করেছে, তার মানে আয়তন এবং তার সংরক্ষণশীলতার কিন্তু কথা বলছে। এই সংরক্ষণশীলতা বা কনজারভেশনটা কী জিনিস? এটা অ্যাকচুয়ালি জিনিসটা বলা আছে যে, মানে যদি গোদা বাংলায় বলতে চাই, যে কোয়ান্টিটি সেম থাকবে যদিও আমরা তার শেপ বা অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দিই। ঠিক আছে, এ কোয়ান্টিটি রিমেন্স কনস্ট্যান্ট despite of changes in shape বা অ্যাপিয়ারেন্স। মানে এই উদাহরণটা দেখলেই বোঝা যাবে, লম্বা ও সরু জারটিতে জল ছিল, সেখান থেকে নিয়ে চওড়া ও ছোটো জারে ঢেলে দিলাম। ঠিক আছে, তাহলে সেই সেম পরিমাণ জলও কিন্তু ওখানে থাকলো। এরকম নয় যে লম্বা ও সরু জারে একটু লম্বা আকৃতি দেখতে লাগছিল জলটা, তার মানে ওটার আয়তন বেশি ছিল না, জলের পরিমাণ তো একই আছে, তার মানে জলের আয়তনও সেম আছে, শুধুমাত্র তার আকার আকৃতি বদলে গেছে, লম্বা ও সরু থেকে চওড়া ও ছোট হয়ে গেছে। যেরকম জারে রাখবো সেরকম হবে। তাই এই কনস্ট্যান্ট যে আছে কোয়ান্টিটিটা, তাহলে এটাই হচ্ছে আয়তন এবং তার সংরক্ষণশীলতা। ওকে, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকের আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ভাল্লুক একাডেমির তরফ থেকে আপনাদের জন্য স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।